গ্রামের স্নিগ্ধ শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে চৌধুরী বংশের পৈতৃক অট্টালিকা ছায়াবেথী। বহু বছরের পুরনো নোনাদরা দেওয়ালগুলোই ইতিহাসের ঘ্রাণ, কিন্তু আজ সেখানে ভাঙা গড়ার মেলা। অনির্বাণ চৌধুরী শহর থেকে স্থপতি নিয়ে এসেছেন এই বাড়িকে আধুনিক রিসোর্ট বানাতে। তার পুত্র আরিয়ান বিদেশে ডিগ্রি নিয়ে এসেছে এই পুরনো কাঠামোকে বদলে দিতে। বিকেলের ম্লান আলোয় মমতা দেবী যখন তুলসীতলায় প্রদীপ দিচ্ছিলেন, তখন অনির্বাণ আর আরিয়ান বাড়ির নকশা নিয়ে তর্কতে ব্যস্ত। মমতা দেবী কাছে এসে মৃদু স্বরে বললেন, শোনো, সংস্কার করতে কোনো বাধা নেই, কিন্তু বাড়ির পেছনের ওই জঙ্গল আর পুরনো বটগাছ কি না কাটলেই নয়? হরেন কাকা বলেছিলেন ওইখানে নাকি আমাদের বাস্তু দেবতার আদিস্থান। অনির্বাণ তাচ্ছিল্যের সাথে হেসে বললেন, মমতা, তোমার এই কুসংস্কারগুলো কোনোদিন আর গেল না। সাপের গর্তকে বাস্তু দেবতা বলাটা বোকামে ছাড়া আর কিছুই নয়। প্রগতির জন্য কিছু প্রাচীন আবর্জনা সরাতেই হয়। আরিয়ান সায় দিয়ে বলল, হ্যাঁ মা, এখানে একটা চমৎকার সুইমিং পুল হবে, তুমি দেখো কয়েকদিনের মধ্যে জায়গাটা কেমন বদলে যায়। পরের দিন সকালে শুরু হলো জঙ্গল পরিষ্কারের কাজ। হরেন কাকা কাপা গলায় অনির্বাণকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। কর্তাবাবু, এই গাছটা কাটবেন না, এই বটগাছের নিচেই আমাদের বংশের রক্ষা কবচ লুকিয়ে আছে। নাগদেবতা জেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। অনির্বাণ তাকে ধমক দিয়ে সরিয়ে দিলেন। জেসিবি মেশিনের একটি মরণ কামড় যখন বটগাছের শেকড়ে আঘাত করল, তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক প্রাচীন শেওলাদরা মাটির পাতিল, আর সেই পাতিলের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশালাকার কৃষ্ণবর্ণ গোকরা সাপ। সাপটি পোনা তুলে এক মুহূর্তে আরিয়ানের চোখের দিকে তাকালো। তার চোখে ছিল এক অপার্থিব শীতলতা। শ্রমিকরা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু আরিয়ান দম্বের বসে একটি লোহার রড দিয়ে সাপটিকে আঘাত করতে গেল। সাপটি কৌশলে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। আরিয়ান হাসতে হাসতে বলল, দেখছো বাবা, বন্য পানি ভয় দেখালে ভয় পেতে নেই, ওটা তো চলে গেল, এবার পাথরটা গড়িয়ে দাও। পাথরটি ভেঙে চুরমার করা হলো। মমতা দেবী দূর থেকে দৃশ্যটি দেখে কান্নায় ভেঙে পড়লেন। তিনি অনুভব করলেন ছায়াবীথির চারপাশের বাতাসে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা আর বিষাদের ছায়া নেমে এসেছে। সপ্তাহ পার হতে না হতেই চৌধুরী পরিবারে দুর্যোগের ঘনঘটা নেমে এলো। অনির্বাণের বড় একটি ব্যবসায়িক প্রজেক্টে অগ্নিকাণ্ড ঘটল। ব্যাংক থেকে আসা ঋণের আবেদন বাতিল হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় আঘাত এলো আরিয়ানের উপর। যে ছেলে ছিল প্রাণশক্তিতে ভরপুর, সে ক্রমেই অন্ধকারে ডুবে যেতে লাগলো। রাতে সে ঘুমাতে পারে না, তার মনে হয় বিছানার চারপাশ দিয়ে কোনো এক শীতল শরীর তাকে পেঁচিয়ে ধরছে। পোষ শব্দে তার ঘর কেঁপে ওঠে। ডাক্তার বললেন এটি স্লিপ প্যারালাইসিস, কিন্তু আরিয়ানের চোখে কোণে জমে থাকা আতঙ্ক অন্য কিছু বলছিল। একদিন মাঝরাতে হঠাৎ বাড়ির মূল ঠাকুরঘরে আগুন লেগে গেল। কোনো কারণ ছাড়াই দাউ দাউ করে জ্বলে উঠল সব। পরিবারের সুখ শান্তি কেমন যেন সব হারিয়ে গেল। অনির্বাণ এখন বিধ্বস্ত, আরিয়ান ঘরবন্দি এক জীবন্ত কঙ্কাল। হরেন কাকার জোরাজুরিতে এবং আরিয়ানের অবস্থা দেখে শেষ পর্যন্ত অনির্বাণ রাজি হলেন মাতুঙ্গি মায়ের কাছে যেতে। বনের গভীর থেকে জীর্ণ কুটিরে বসেছিলেন সেই বৃদ্ধা, তার চোখ যেন অগ্নিকুণ্ড। তাদের দেখেই তিনি শান্ত গলায় বললেন, প্রকৃতিকে তুচ্ছ করে কেউ কোনোদিন সুখী হয়নি অনির্বাণ। তোমরা শুধু একটি সাপকে তাড়াওনি, তোমরা তোমাদের বংশের শিকড়টাকেও উপড়ে ফেলেছ। যে পাথরটি তোমরা ভেঙেছ তা ছিল প্রকৃতির সাথে তোমাদের পূর্বপুরুষের পবিত্র অঙ্গীকার। অনির্বাণ কেঁদে কেঁদে মাতঙ্গী মায়ের পায়ে লুটিয়ে পড়লেন, আমাকে ক্ষমা করুন মা, আমার সন্তানকে বাঁচান। মাতঙ্গী মা ধীরে সরে বললেন, ক্ষমা আমার কাছে নয়, প্রকৃতির কাছে চাও। যেখান থেকে শুরু করেছ সেখান থেকেই ফিরে যাও। নাগ দেবতাকে আবার সসম্মানে ফিরিয়ে আনো। আর আগামী 5টি বছর তোমাকে এই প্রকৃতির সেবা করতে হবে, কোনো লাভ ছাড়া। পরদিন থেকে শুরু হলো প্রায়শ্চিত্ত। আরিয়ান নিজেই মাটি কেটে সেই বটগাছের জায়গায় নতুন চারা রোপণ করলো। ভেঙে ফেলা সেই জায়গাটিতে তৈরি করা হলো এক সুন্দর মন্দির। অনির্বাণ নিজের হাতে বনের পশু পাখিদের আহার দিতে শুরু করলেন। আশ্চর্যের বিষয়, আরিয়ানের রাতের স্বপ্নগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। তার চোখের সেই কঠোরগত আতঙ্ক বদলে গেল শান্তিতে। ব্যবসায়িক ক্ষতিগুলো হয়তো রাতারাতি পূরণ হলো না, কিন্তু অনির্বাণের মনের ভেতর এক অপূর্ব স্বস্তি ফিরে এলো। গল্পের শেষে দেখা যায় ছায়াবীথির সেই নতুন বটগাছের নিচে বিকেল বেলায় মমতা দেবী যখন প্রদীপ দিচ্ছেন, তখন সেই কালো কোবরাটি আবার ফিরে এসেছে। কিন্তু এবার সে পোনা তুলল না, বরং শান্তভাবে মন্দিরের চারপাশ ঘুরে বনের অন্ধকারে মিলিয়ে গেল।